আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সি প্রোগ্রামে কীভাবে আমরা ইনপুট এবং আউটপুট দেখব, অর্থাৎ সি প্রোগ্রামে কীভাবে ইনপুট নিতে হবে এবং কীভাবে আউটপুট দেখতে হবে। তো সি প্রোগ্রামে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে থাকি, আর আউটপুট দেখার জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে থাকি। এটা আমি আমার আগের ক্লাসে দেখিয়েছি বা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি যেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, সি প্রোগ্রামের গঠন। অর্থাৎ তুমি যদি একটা সি প্রোগ্রাম লিখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই একটা ফরম্যাট মেনটেন করতে হবে। তুমি যখন একজন প্রোগ্রামার হবে, অ্যাজ এ প্রোগ্রামার তুমি একটা সি প্রোগ্রাম লিখতে গেলে সেখানে একটা কি থাকবে, গঠন থাকতে হবে। তো আমাদের মানুষের যেরকম গঠন আছে, তো অনুরূপভাবে সি প্রোগ্রামে একটা কি আছে, গঠন আছে। তো সেই গঠন নিয়ে আজকে আমি তোমাদেরকে সাথে আলোচনা করব। দেখো, আমি এখানে তোমাদেরকে গঠনটা দেখিয়েছি। তো আমাদের সি প্রোগ্রামিং ক্ষেত্রে মেনলি 5টা জিনিস থাকবে। কয়টা জিনিস থাকবে? 5টা। দেখো, আমি এখানে দেখিয়েছি। প্রথম হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, লিঙ্ক সেকশন, ডেফিনেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মেইন ফাংশন সেকশন অ্যান্ড সাব ফাংশন সেকশন। এই হচ্ছে আমাদের টোটাল 1 2 3 4 5 6টা অংশ। একটা সি প্রোগ্রাম, যখন তুমি একটা সি প্রোগ্রাম লিখবে অথবা অ্যাজ এ প্রোগ্রামার তুমি যখন সি প্রোগ্রাম লিখবে বা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোনো সমস্যাকে সমাধান করবে, তখন তোমার প্রোগ্রামের ভিতরে 6টা অংশ থাকতে পারে। কয়টা অংশ থাকতে পারে? 6টা অংশ থাকতে পারে। তো সেই 6টা অংশের ভিতরে দেখো, প্রথমে আছে ডকুমেন্টেশন সেকশন। প্রথমে কি আছে? ডকুমেন্টেশন সেকশন। তো এই ডকুমেন্টেশন সেকশন মানে হচ্ছে আমি যে সি প্রোগ্রামটা লিখতেছি বা আমি আমার প্রোগ্রাম লেখার সময় কোনটার কী কাজ সেই সম্পর্কে যদি আমি কোনো নোট লিখে দিতে চাই, বা অথবা আমি এটা কী ধরনের প্রোগ্রাম, কী প্রোগ্রাম, এই প্রোগ্রামের কাজ কী, এই জিনিসগুলো যদি আমি তোমাদেরকে বলতে চাই, তাহলে সেইটাকে আমাদের বলা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। সেটাকে কী বলা হয়? ডকুমেন্টেশন সেকশন। দেন আসে হচ্ছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন। লিঙ্ক মানে হচ্ছে সংযোগ। লিঙ্ক মানে কি? সংযোগ। এই অংশটা হচ্ছে কম্পালসারি। কম্পালসারি। আমি এখানে এটাকে করে দিই। এটা হচ্ছে ব্ল্যাক করে দিই, তোমাদের বোঝার সুবিধাটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, এখানে দুইটা লাইন, আমি দুইটা সেকশন, দেখো, লিঙ্ক সেকশন আর হচ্ছে মেইন ফাংশন সেকশন। এই মেইনের পরে ফার্স্ট ব্র্যাকেট থাকলেই বুঝতে হবে এটা ফাংশন। কোনো শব্দের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ফাংশন। তাহলে দেখো, আমাদের একটা সি প্রোগ্রামের ভিতরে লিঙ্ক সেকশন এবং মেইন ফাংশন সেকশন, লিঙ্ক সেকশন এবং এই মেইন ফাংশন সেকশন, এই দুইটা সেকশন, এটা হচ্ছে আমি নীল রং করে দিয়েছি। অর্থাৎ তোমাদেরকে বুঝতে হবে এই দুইটা সেকশন হচ্ছে কম্পালসারি, অবশ্যই দিতে হবে। অর্থাৎ তুমি যদি একটা সি প্রোগ্রাম লিখতে চাও, একটা সি প্রোগ্রাম করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই লিঙ্ক থাকতে হবে এবং মেইন ফাংশন সেকশন থাকতে হবে। এই দুটা হচ্ছে কম্পালসারি। দেন হচ্ছে ডকুমেন্টেশন, ডেফিনেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, সাব ফাংশন সেকশন। এই সেকশনগুলোকে বলা হচ্ছে অপশনাল। এই যে হচ্ছে অপশনাল। তার মানে আমি বলতে পারি লিঙ্ক সেকশনটা হচ্ছে কম্পালসারি আর মেইন ফাংশন হচ্ছে কম্পালসারি, আর বাকি যা আছে ডকুমেন্টেশন, ডেফিনেশন, গ্লোবাল ডিক্লারেশন, সাব ফাংশন সেকশন, এইগুলো হচ্ছে অপশনাল। এখন কথা হচ্ছে ডেফিনেশন সেকশনের কাজ কি? আমরা যদি আমাদের প্রোগ্রামের ভিতরে কোনো ভেরিয়েবল বা কনস্ট্যান্ট ডিফাইন করতে চাই, ডিফাইন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই ডেফিনেশন সেকশনে লিখতে হয়। আবার কোনো ভেরিয়েবলকে যদি আমি গ্লোবালি ব্যবহার করতে চাই, একটা ভেরিয়েবল দুই প্রকার হতে, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। সাপোজ তোমাকে মনে করো আমি যদি এইখানে কোনো ভেরিয়েবল ঘোষণা করি, সাপোজ লিখলাম ইন্টিজার এ বি সি, ইন্টিজার এ কমা বি কমা সি, এখানে 3টা ভেরিয়েবল ঘোষণা করলাম আমি। এটাকে যদি আমি এইখানে লিখি, অর্থাৎ মেইন ফাংশনের উপরে
এই জায়গাতে যদি আমি লিখি ইন্টিজার a, b, c, তাহলে এই তিনটা ভেরিয়েবল এই মেইন ফাংশনেও ব্যবহার করা যাবে, আর এই যে সাব ফাংশনের ভিতরেও কি করা যাবে, ব্যবহার করা যাবে। আর যদি আমি এইখানে ভেরিয়েবল ঘোষণা না করি, মেইন ফাংশনের ভিতরে এই লাইনের ভিতরে যদি আমি ভেরিয়েবল ঘোষণা করি, তাহলে সেটা কিন্তু আর গ্লোবাল হবে না। তখন সেই ভেরিয়েবলটা শুধু এই ফাংশনে ব্যবহার করা যাবে, এই সাব ফাংশনে ব্যবহার করা যাবে না। তো এটা হচ্ছে সাব ফাংশন সেকশন, আর এটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন। আর মেইন ফাংশন প্রত্যেকটা সি প্রোগ্রামে শুরু হবে মেইন, এবং আমাদের সি প্রোগ্রামিং কম্পাইলিং যে অনুবাদ করা শুরু হয় সেটা এই মেইন ফাংশন থেকে শুরু হয়। কোথা থেকে শুরু হয়? মেইন ফাংশন থেকে শুরু হয়। দেন হচ্ছে এটা হচ্ছে ফাংশন বডি, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তার মানে প্রত্যেকটা সি প্রোগ্রাম যখন তুমি লিখবে, প্রথমে লিঙ্ক সেকশন দেবে, অর্থাৎ আমি কোন ফাইলটাকে লিঙ্ক করব, হেডার ফাইল, যে ফাইলটা আমি বলেছিলাম, যেমন স্ক্যান এবং প্রিন্টেবের জন্য studio.h, তারপর math.h এর জন্য হচ্ছে পাওয়ার xy বা স্কোয়ার রুট অফ x, এই ধরনের ফাংশনের জন্য math.h, তারপর get ch, এই ফাংশনের জন্য হচ্ছে conio.h। এই সমস্ত যে ফাইলগুলা, এই হেডার ফাইল আমাদেরকে যোগ করতে হবে লিঙ্ক সেকশনে। তাহলে আমি আবার বলতেছি, লিঙ্ক সেকশনে থাকবে হচ্ছে হেডার ফাইল, আর এখানে থাকবে হচ্ছে মেইন প্রোগ্রাম। এখন আমি একটা যদি উদাহরণ তোমাকে দেখাই, দেখো এটা হচ্ছে উদাহরণ। এই যে এইখানে দেখো, আমি দেখো এই যে হ্যাশ ইনক্লুড studio.h, হ্যাশ নাম্বার সাইন, এটাকে নাম্বার সাইন বলা হয়। ইনক্লুড মানে যুক্ত করা, ইনক্লুড মানে কি করা, যুক্ত করা। যেমন লিঙ্ক সেকশন, এখানে দেখো এই যে লিঙ্ক সেকশনের ইনক্লুড, লিঙ্ক মানে যুক্ত, ইনক্লুড মানে কি, যুক্ত করা। কাকে যুক্ত করবে? studio.h, studio.h, তাহলে আমাদের লিঙ্ক হলো। এরপরে দেখো মেইন ফাংশন আছে, এরপরে দেখো আমি মেইন ফাংশন দিয়েছি, মেইন শুরু শেষ। এরপরে দেখো সেকেন্ড প্যাকেট আছে, এই যে সেকেন্ড প্যাকেট দিলাম। দেন এখানে আমি প্রোগ্রামের ভিতর ছোট্ট একটা প্রোগ্রাম, জাস্ট এই প্রোগ্রামের কাজ কি, প্রিন্ট করা। কি করা? প্রিন্ট করা। কাকে প্রিন্ট করবে? আইসিটি। এখানে কোনো ফরম্যাট স্পেসিফায়ারও ব্যবহার করিনি, ইনপুটও নেইনি, জাস্ট শুধু একটা আউটপুট দেখিয়েছি। কি দেখিয়েছি? আউটপুট দেখিয়েছি। সেটা আউটপুটে কি থাকবে? আইসিটি এই লেখাটা প্রিন্ট হবে। তাহলে দেখো এই প্রোগ্রামটা যদি আমি রান করি, তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন আমি সরাসরি আমাদের সি প্রোগ্রামিংয়ের যে কম্পাইলার আছে, সি প্রোগ্রামিংয়ের যে কী আছে, কম্পাইলার আছে, সেই কম্পাইলার দিয়ে আমি তোমাদেরকে এই সি প্রোগ্রাম দেখাবো যে আসলে কম্পাইলার দিয়ে যদি আমি এই সি প্রোগ্রামটা করি, তাহলে সেই ক্ষেত্রে সি প্রোগ্রামের বেসিক গঠনটা যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে তুমি আরও সহজভাবে বুঝতে পারবে। এখন আমি সরাসরি সি প্রোগ্রামিং, তোমরা জানো যে আমরা প্রত্যেকটা সি প্রোগ্রাম লিখতে গেলে অবশ্যই আমাদের একটা অনুবাদক লাগবে। তো আমাদের বিভিন্ন ধরনের অনুবাদক আছে, কোড ব্লক আছে, ডেপসি আছে, কার্বোসি আছে, এনসিসি আছে, বিভিন্ন ধরনের কম্পাইলার আছে। তো আমি যে কম্পাইলারটা নিয়ে তোমাদেরকে প্রোগ্রাম দেখাবো, সেই কম্পাইলারটা হচ্ছে কোড ব্লক। সেটা হচ্ছে কোড ব্লক, এটা হচ্ছে তার ইন্টারফেস। তুমি যদি প্রথম প্রোগ্রাম ইন্টারফেসটা চালু করো, তাহলে এইভাবে এই স্ক্রিনটা আসবে। এটা হচ্ছে কোড ব্লকের ইন্টারফেস, অর্থাৎ আমরা কোড ব্লক যে কম্পাইলারটা আছে, সেই কম্পাইলার দিয়ে মূলত আমাদের প্রোগ্রামটা লিখতে হবে। কোড ব্লক কম্পাইলারের মাধ্যমে তোমার এই প্রোগ্রামটা লিখতে হবে। তো তুমি এইখান থেকে কীভাবে প্রোগ্রাম লিখবে? প্রথমে যাবে হচ্ছে ফাইলে, ফাইল থেকে নিউ থেকে যাবে হচ্ছে, আমি আবার দেখাচ্ছি, ফাইল, নিউ, এমটি ফাইল। এটা হচ্ছে তোমার প্রোগ্রাম শুরু, অর্থাৎ তুমি যে প্রোগ্রামটা লিখবে সেই ইন্টারফেসটা আনার জন্য এভাবে লিখতে হবে, ফাইল, নিউ, দেন হচ্ছে এমটি ফাইল। এটা লিখলে পরে তোমার চলে আসবে যে একটা ইন্টারফেস চলে আসছে। হ্যাঁ, আবার তুমি যদি চাও যে না, আমি সরাসরি এই শর্টকাট ব্যবহার করব, কি ব্যবহার করব? শর্টকাট ব্যবহার করব। আমি এখানে আবার দেখাচ্ছি, সাপোজ তুমি এখানে ফাইল, নিউ, এমটি ফাইল, দেখো এখানে শর্টকাট কন্ট্রোল শিফট এন, অর্থাৎ কন্ট্রোল শিফট, আমি কন্ট্রোল শিফট এন, দেখো চলে আসছে। আমি কিন্তু এখন ওই চাপিনি, ফাইলে আমি মাউস দিয়ে লিখিনি, আমি শর্টকাট ব্যবহার করছি, কন্ট্রোল শিফট এন, আরেকটা চলে আসছে। দেখো এই যে এই একটা 3, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে আমার 1। তাহলে আমি
তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আসলে একটা সি প্রোগ্রাম লিখতে হবে। লেখার জন্য ফরম্যাটটা কি সেটা হচ্ছে দেখো। এখন আসি আমাদের সি প্রোগ্রামিংয়ের মূল অংশে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের গঠন অনুসারে যদি দেখি, দেখো আমাদের সেই প্রোগ্রামের গঠনে দেখেছি যে তোমার প্রথমে থাকে হচ্ছে লিঙ্ক সেকশন। প্রথমে কি থাকে? লিঙ্ক সেকশন। এই দেখো সবুজ যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে লিঙ্ক সেকশন। এই অংশটুকু হচ্ছে লিঙ্ক সেকশন। দেখো আমি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা হচ্ছে লিঙ্ক সেকশন। এরপরে আসা হচ্ছে মেইন ফাংশন। এরপরে আমাদের মেইন ফাংশন শুরু হয়ে গেছে। দেখো মেইন ফাংশন, মেইন ফাংশন দিয়েছি। মেইন ফাংশন এই যে ফাংশনের শুরু, এটা হচ্ছে শেষ, শুরু এটা হচ্ছে শেষ। আচ্ছা, এখন আসো এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কি ধরনের প্রোগ্রাম? দুইটা সংখ্যার যোগফল বের করার প্রোগ্রাম। এটা হচ্ছে কি প্রোগ্রাম? দুইটা সংখ্যা যোগফল বের করার প্রোগ্রাম। তাহলে দেখো মেইন ফাংশনের ভিতরে আমরা প্রোগ্রামটা লিখব, মেইন ফাংশনের ভিতরে প্রোগ্রাম লিখব। তাহলে দেখো ইন্টিজার এ কমা বি কমা সি কমা এ বি কমা সাম, তিনটা ভেরিয়েবল আমি নিয়েছি। কয়টা ভেরিয়েবল? তিনটা ভেরিয়েবল নিয়েছি। এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সাম একটা ভেরিয়েবল আছে আমাদের, তিনটা ভেরিয়েবল। তাহলে দেখো আমাদের ডাটা টাইপ, যেহেতু এটা আমি আগে তোমাদের শিখিয়েছি ভেরিয়েবল কীভাবে ঘোষণা করতে হবে। প্রথমে ডাটা টাইপ, তারপর ভেরিয়েবল নেম কমা ভেরিয়েবল নেম কমা ভেরিয়েবল, লাস্টে একটা কি থাকতে হবে? সেমিকোলন থাকতে হবে। এরপরে আসো স্ক্যানএফ। আমি আগের ক্লাসে দেখিয়েছি কীভাবে স্ক্যানএফ দিয়ে তোমাদের ইনপুট নিতে হয়। কীভাবে কি হয়? ইনপুট নিতে হয়। এরপরে আমি দেখো এখানে এই যে অপারেটর ইউজ করেছি, সামের ভিতরে অ্যাসাইন করা হয়েছে এ এবং বিকে, সামের ভিতরে অ্যাসাইন করা হয়েছে এ এবং বিকে। এরপরে প্রিন্টএফ দিয়ে তার রেজাল্ট ইস এত। তো এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। তাহলে দেখো এটাকে যদি আমরা কম্পাইল করি, তাহলে দেখো প্রথমে স্ক্রিন চলে আসছে। কি চলে আসছে? স্ক্রিন চলে আসছে। দেখো আমাদের আউটপুট স্ক্রিন চলে আসছে। এটা হচ্ছে আউটপুটের স্ক্রিন। কিসের স্ক্রিন? আমাদের প্রোগ্রাম যখন তুমি লিখবে, লেখার পরে আমি আবার দেখাচ্ছি। দেখো এই যে প্রোগ্রামটা লেখার পরে এখানে দেখো এই যে আমি এখানে পয়েন্ট করেছি। দেখো আমাদের এখানে কি দেখাচ্ছে? বিল্ড অ্যান্ড রান, বিল্ড অ্যান্ড রান। এইখানে তুমি দেখো যে বিল্ডের এখানে গেলেও তুমি পাবে এই বিল্ড অ্যান্ড রান, অথবা শুধু F9 চাপলে পরে, F9 চাপলেও বিল্ড হবে। তুমি যদি শর্টকাট আওয়াজ করো তাহলে F9 ইউজ করতে পারো, অথবা তুমি যদি এখানে দেখো এই যে এই বাটনটা বিল্ড অ্যান্ড রান, এটাতে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা, আমি যে প্রোগ্রামটা লিখলাম এটা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা কি ল্যাঙ্গুয়েজ? সি প্রোগ্রাম। এই যে আমি যে প্রোগ্রামটুকু লিখেছি এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ভাষা। এই ভাষাটাকে মেশিনের ভাষায় রূপান্তর করতে হবে, এই জন্য কম্পাইল করতে হবে। এই জন্য কী করতে হবে? কম্পাইল। বিট মানে হচ্ছে কম্পাইল করা। বিট মানে কি? কম্পাইল করা, অর্থাৎ মেশিনের ভাষায় বুঝিয়ে দেওয়া। কিসের ভাষায়? মেশিনের ভাষায় বুঝিয়ে দেওয়া। তাহলে দেখো আমি এটাকে বিল্ড করলাম, তাহলে চলে আসলো আমাদের স্ক্রিন। আউটপুট দিতে হবে। কি দিতে হবে? আউটপুট দিতে হবে। সাপোজ আমি এ এর মান দিলাম হচ্ছে 90, বি এর মান দিলাম হচ্ছে 30, এর মান 90, বি এর মান দিলাম হচ্ছে 30। এরপর ইন্টার দিলাম। দেখো রেজাল্ট ইজ 120। এখন দেখো এখানে আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে আসছে। কি হয়েছে? শেষ হয়ে আসছে। আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি আমার প্রোগ্রামের ভিতরে কিন্তু কোনো স্ক্যানএফ গেট সিএস বা এই ক্যারেক্টারটা ব্যবহার করি না। তাহলে এখন দেখো আমাদের আউটপুট কিন্তু চলে আসছে, দ্য রেজাল্ট ইজ 120, অর্থাৎ আমাদের এই প্রোগ্রামের যোগফল হচ্ছে 120। এরপরে দেখো প্রসেস রিটার্ন 17, এক্সিকিউশন টাইম এত সেকেন্ড, প্রেস এনি কি টু কন্টিনিউ। অর্থাৎ আমি যদি একটা প্রেস করলাম, আমি একটা প্রেস কি করলাম, শিখে হয়ে গেল, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল। আমাদের প্রোগ্রাম কী হয়ে গেল? শেষ হয়ে গেল। এখন একটা মজার বিষয় দেখো, আমরা যদি এখানে আরেকটা ফাংশন ব্যবহার করি, আরেকটা কি ব্যবহার করে থাকি? ফাংশন ব্যবহার করে থাকি। সাপোজ GETCH, এই ফাংশনটা ব্যবহার করি, তাহলে দেখো আমাদের প্রোগ্রামটা কি হয়। এই ফাংশনটা যদি তোমার ব্যবহার করা হয়, এই ফাংশনের কাজ হচ্ছে একটা ক্যারেক্টার ইনপুট নেবে। একটা ক্যারেক্টার কি নেবে? ইনপুট নেবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি কোনো ক্যারেক্টার ইনপুট না করবো ততক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রামের আউটপুটটা থাকবে। এখন দেখো এই ফাংশন ব্যবহার করলে আমাদের এটার জন্য একটা হেডার ফাইল আছে, সেই হেডার ফাইলটা দিতে হবে
হ্যাশ ইনক্লুড সি conio.x এটা হচ্ছে আমাদের হেডার ফাইল। এখন যদি আমি এটাকে আবার রান করি, দেখো এখন রান করলে দেখো প্রথমে দিলাম 12 14, দ্য রেজাল্ট ইজ 16। এই যে এখন কিন্তু ওই যে প্রেস এনি কি টু কন্টিনিউ এটা আসে না, আমি একটা প্রেস চাপলাম তারপরে দেখো প্রসেস এই মেসেজটা আসছে, অর্থাৎ প্রেস এনি কি টু কন্টিনিউ। অর্থাৎ এখন আমি কোনো প্রেস করি তাহলে আমাদের প্রোগ্রাম আউটপুট চলে যাবে। দেখো আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে গেটসিস এই ফাংশনটার কাজ হচ্ছে একটা ক্যারেক্টার ইনপুট করা। তার এই যে দেখো এটা কিন্তু একটা প্রোগ্রাম, এটা একটা কি প্রোগ্রাম, এটা একটা সফটওয়্যার, এটা একটা কি সফটওয়্যার। আমাদের এই সফটওয়্যারের একটা ফাইল তৈরি হয়েছে ইএক্সজি ফাইল, অর্থাৎ আমরা যে প্রোগ্রামগুলো আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে ব্যবহার করে থাকি, আমরা যে প্রোগ্রামটা লিখলাম এই প্রোগ্রামের ফাইলও একটা তৈরি হয়েছে। সেই ফাইলটা কোথায় আছে আমি তোমাদেরকে যদি দেখাই, তাহলে দেখো আমাদের আমি আমার সমস্ত সি প্রোগ্রাম আমি যেখানে রেখেছি তোমাদেরকে আবার দেখাচ্ছি। ফাইল কোথায় রেখেছি, এটা আছে ওয়ার্ক ডান ডি ড্রাইভ সি প্রোগ্রাম ওয়ার্ক ডান। তাহলে দেখো আমাদের আমি আমার এখানে ডি ড্রাইভ, এখানে সি প্রোগ্রাম, এখানে আমার সমস্ত ফাইল আছে। দেখো এটা হচ্ছে আমাদের ফাইলের কি, এই যে দেখো এইখানে এই যে আমাদের প্রোগ্রামের নাম কিন্তু দেখো এখানে দেখো প্রোগ্রামের নাম হচ্ছে 1.c, অর্থাৎ আমি এই প্রোগ্রামের নাম দিয়েছি, অথবা আমি এটাকে সাপোজ মনে করো যে ফাইল সেভ ফাইল অ্যাজ নাম দিলাম হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম FIRST ফার্স্ট CPROGRAM প্রোগ্রাম। এরপরে আমি সেভ করলাম। তাহলে দেখো এখন যদি আমরা এটাকে রান করি চলে আসলো 12 13, রেজাল্ট আসলো 25। তাহলে এখন আমি যদি তোমার ওই ফোল্ডারটাতে যাই, তাহলে দেখো আমাদের এই ফোল্ডারটাতে তুমি যদি যাও তাহলে দেখো আমরা এই যে ফার্স্ট সি প্রোগ্রাম, দেখো আমাদের এটা হচ্ছে সফটওয়্যার যে ফার্স্ট সি প্রোগ্রাম। এখন তুমি দেখো এই যেটাকে আমি ডাবল ক্লিক করি, ওই যে আমাদের আউটপুটে যে স্ক্রিনটা চলে আসলো সেটা চলে আসছে, আউটপুটে যেটা লিখছি সেটা কিন্তু ফার্স্ট সি প্রোগ্রাম চলে আসছে। তো এইখানে তুমি দিলা 12, এরপর দিলা 14, এই দেখো দ্য রেজাল্ট ইজ 26, এরপর একটা এন্টার দিলা চলে গেল, অর্থাৎ আমার সফটওয়্যার ক্লোজ হয়ে গেল। আবার যদি মনে করো এখানে আমি আবার ক্লিক করলাম, তাহলে দেখো আবার আসছে, তুমি এখানে মনে করো দিলা 90 আর দিলাম হচ্ছে 766, এরপর দিলা ইন্টার, দ্য রেজাল্ট ইজ 856। এখন দেখো আমাদের প্রোগ্রামে যদি আবার যাই, আমি এখানে এসে মনে করো এই অংশটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম এবং এটাকেও আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম, দুইটা। এরপরে আমি এটাকে যদি কম্পাইল করি, এটাকে আমি যদি কম্পাইল করি, সাপোজ 12 13, রেজাল্ট ইজ 25। এখন যদি তুমি এইখানে দেখলা, এখন যদি আমি যে আমাদের এই ফাইল এই প্রোগ্রামের যে ইএক্সজি ফাইল যেটা আছে, অর্থাৎ যেখানে আমার প্রোগ্রামটা তৈরি হয়েছে, সি প্রোগ্রামটা তৈরি হয়েছে, এইটা হচ্ছে সি প্রোগ্রাম। তাহলে দেখো এখানে আমি দেখো 12, এরপরে 13, দেখো রেজাল্ট দেখার আগে স্ক্রিন কী হয়ে গেছে, চলে গেছে। রেজাল্ট দেখার আগে স্ক্রিনটা কী হয়ে গেছে, চলে গেছে। তার মানে যখন তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করবে, একটা সফটওয়্যার তৈরি করবে, সেই সফটওয়্যারের আউটপুট যখন দেখতে যাবে, তাহলে দেখো আমি যদি এইখানে যখন আমাদের এই getCH ফাংশনটা ব্যবহার করেছি, তখন কিন্তু এই আমাদের সি প্রোগ্রামে ওয়েট করেছে, কি করেছে, ওয়েট করেছে। কতক্ষণ ওয়েট করেছে, যতক্ষণ পর্যন্ত আমি কোনো ক্যারেক্টার ইনপুট না দেব, এখন তুমি দেখো এইখানে যাও, আমি এটাতে যাই, দেখো প্রথমে আমি মান দিলাম 12, এরপর 14, দেখো রেজাল্ট ইজ 26। এই যে এইখানে কার্সরটা মুভমেন্ট করতেছে, কার্সরটা কি করতেছে, মুভমেন্ট করতেছে। দেখো এখানে কার্সর মুভমেন্ট করতেছে, বোঝাচ্ছে যে একটা ক্যারেক্টার ইনপুট দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি ইনপুট না দেবো ততক্ষণ পর্যন্ত স্ক্রিন দেখবো এবং আমরা ফলাফল দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের আগে যখন আমরা এই প্রোগ্রামের ভিতরে
দেখো এটা ব্যবহার না করেছি, অর্থাৎ গেট সিএস না ব্যবহার করেছি, তখন কিন্তু আমাদের এই স্ক্রিনটা দেখায়নি। আউটপুট দেখার আগে আমাদের স্ক্রিন কি হয়ে গেছিলো, চলে গিয়েছিল। এই জন্য আমার সাজেশন হচ্ছে তোমাদের জন্য, প্রত্যেকটা সি প্রোগ্রাম করার সময় যখনই তুমি সি প্রোগ্রাম করবে অবশ্যই এই ইনক্লুড অংশে কোণীয়টা দিবে। কি দিবে? কোণীয়। এটা আরও জরুরি হচ্ছে, কোণীয় ছাড়াও তোমার প্রোগ্রাম হবে, গেট সিএস ছাড়াও তোমার প্রোগ্রাম হবে। কিন্তু দেখা যায় যে এরকম হতে পারে যে আমাদের আইসিটি অনেক সরকারি কলেজ আছে বা তোমাদের অনেক কলেজে আছে যে দেখবে যে সাধারণ বাংলায় অনার্স মাস্টার্স বা ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা টিচাররা আইসিটির হেড হয়ে বসে আছে বা তারা আইসিটির হেড এক্সামিনার হিসেবে কাজ করে। তো তাদের কাছে দেখবে তারা তো আসলে এত সিএসসি নিয়ে পড়াশোনা করেনি, এত ডিটেলস জানেও না। তারা বই দেখে দেখবে প্রত্যেকটা বইয়ের ভিতরে এই হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট কোণীয় আছে, এটা ছাড়া তারপর গেট সিএস আছে, এটা ছাড়া তারা আসলে তারা বই দেখে প্রোগ্রাম বুঝে, তো যার কারণে হয়তো মনে করো যে বুঝতে পারবে না। এখন সাপোজ মনে করো তুমি ঢাকার একটা ভালো কলেজের স্টুডেন্ট, তো তোমার খাতা কোথায় যাবে, শহরের কোনো টিচার দেখবে না গ্রামের কোনো টিচার দেখবে, এটা তো বোঝার কোনো অপশন নেই। এই জন্য আমাদের বই যেভাবে আছে সেভাবে শেখাই বেটার, বইয়ে যেভাবে আছে সেভাবে শেখাই বেটার। তাহলে এখন যে আমরা শিখলাম, তাহলে এই যে ফর্মুলাটা দেখো, এই এতটুকু হচ্ছে লিঙ্ক সেকশন, এটা হচ্ছে লিঙ্ক সেকশন, আর এইটা হচ্ছে মেইন ফাংশন সেকশন, এতটুকু হচ্ছে মেইন ফাংশন সেকশন। তাহলে আমরা যখন সি প্রোগ্রাম, যে কোনো সি প্রোগ্রাম সহজ, তাহলে তুমি এখন ম্যাথমেটিক্সের যত সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে তুমি সি প্রোগ্রাম করতে পারবে বা সহজ সি প্রোগ্রাম করতে পারবে। সহজ সহজ ফিজিক্সের বা ম্যাথের ফর্মুলা ব্যবহার করে যে কোনো ধরনের সি প্রোগ্রাম তুমি এখন করতে পারবে। অর্থাৎ আমাদের এই প্রোগ্রামগুলো শর্ত থাকবে না, ইনপুট থাকবে, আউটপুট থাকবে। সাপোজ আমি যদি চাই যে তিনটা সংখ্যার গড় নির্ণয় করব, কী করব? আমরা যখন ফ্লোচার্ট করেছিলাম তিনটা সংখ্যার গড়, তাহলে তিনটা সংখ্যার গড় যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমাদের ইনপুট নিতে হবে কয়টা? তিনটা। ইনপুট নিতে হবে কয়টা? তিনটা। আর আউটপুট কয়টা? একটা, অ্যাভারেজ। তাহলে আমি যদি এইটার প্রোগ্রামটা এখানেই আমি দেখাই, তিনটা ইনপুটের জন্য একটা ভেরিয়েবল সি, আর ফলাফল আমাদের অ্যাভারেজ এ ভি জি, চারটা ভেরিয়েবল আমি নিলাম। দেখো ইনপুট এ বি সি কমা অ্যাভারেজ। এরপরে ইনপুট নিতে হবে যেহেতু তিনটা, তাহলে পার্সেন্ট ডি কিন্তু দুইটা হবে না, কয়টা হবে? তিনটা হবে। তাহলে পার্সেন্ট ডি আরেকটা দিলাম আমরা, পার্সেন্ট ডি তিনটা। প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা যাবে বিতে, তৃতীয়টা যাবে সিতে। তাহলে এখানে আমাদের প্যারামিটার বেড়ে দিতে হবে অ্যাড্রেস সি। এখন দেখো আমরা কিন্তু এখন যোগফল বের করবো না। কি বের করবো না? যোগফল। এখন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু অ্যাভারেজ এই ডাটা টাইপটা, এর ডাটা টাইপটা যেহেতু দশমিক আসতে পারে, কি আসতে পারে? দশমিক আসতে পারে। এই কারণে অ্যাভারেজকে আমরা ফ্লোট হিসেবে ইউজ করলাম। অ্যাভারেজকে আমরা কি হিসেবে ইউজ করলাম? ফ্লোট হিসেবে ইউজ করলাম, ফ্লোট অ্যাভারেজ। তাহলে দেখো আমরা ইনপুট নেওয়া হয়ে গেল, তো অ্যাভারেজ ইকুয়ালটা আমরা লিখলাম এ ভি জি। অ্যাভারেজ ইকুয়াল টু আমরা লিখলাম এ প্লাস বি প্লাস সি ভাগ ভাগ 3। তিনটা সংখ্যার পর বের হয়ে গেল। তাহলে রেজাল্ট ইস, এখানে কিন্তু আমি পার্সেন্ট ডি না পার্সেন্ট এফ, তখন কার মান দেখাবো? অ্যাভারেজের মান দেখাবো, এ ভি জি অ্যাভারেজ। তাহলে দেখো আমাদের কিন্তু ফলাফল চলে আসবে। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে তিনটা মান ইনপুট দিলাম, একটা হচ্ছে 15, আরেকটা হচ্ছে 20, আরেকটা হচ্ছে 25। তাহলে অ্যাভারেজ কত আসার কথা? 20 আসার কথা। দ্য রেজাল্ট ইজ 20.00। তার মানে অ্যাভারেজ এই তিনটা সংখ্যা গড় হচ্ছে এইটা। এখন আরেকটা মজার বিষয় দেখো, আমরা এইখানে এই প্রোগ্রামে ইনপুট নিয়েছি। এখানে যদি আমরা এই ইনপুটের আগে একটা লাইন লিখি, সেটা হচ্ছে যদি এরকম একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করছি, PRINTF, প্রিন্টএফ। দেখো এখানে যদি আমি এই মেসেজটা দিই, enter the value of a, b, c, এই কথাটা যদি লিখে দেই,
এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, এরপর দেখো রান করলাম, কি আসে? এখন দেখো ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি। তার মানে আমাদের প্রোগ্রাম যখন কেউ রান করবে তখন সে বুঝতে পারবে যে আমাদের প্রথমে কার মান দিতে হবে, এ বি সি এর মান দিতে হবে। সাপোজ মনে করো 60, 80, 90, এই তিনটা মান দিলাম। কয়টা মান দিলাম? তিনটা মান। মান দেওয়ার পর ইন্টার দিলাম, দ্য রেজাল্ট ইজ 76, অর্থাৎ তিনটার গড় হচ্ছে 76। গড় কত? 76.00। তাহলে যে কোনো ধরনের সি প্রোগ্রাম তুমি এই যে আমরা এখন করতে পারবো, কারণ হচ্ছে দেখো আমাদের এখানে আবার তুমি যদি চিন্তা করো স্যার আমি এখানে অ্যাভারেজকে প্লট হিসেবে না দিয়ে এ বি সি সবাইকে প্লট হিসেবে দিতে পারতো, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে FLOAT প্লট দিলা, এরপরে এখানে কমা দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু তখন কিন্তু এখানে %d চলবে না, তখন দিতে হবে %f। তাহলে দেখো আমাদের প্রোগ্রাম হয়ে যাবে। এখন যদি রান করো সেম, আমি এর মান দিলাম মনে করো 180, 800, এরপরে দিলাম মনে করো 75, তিনটার গড় হচ্ছে 325.00। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আরও সাধারণ কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।